আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এর আগে আমরা এই যৌথ মূলধনী ব্যবসায়ের 2টা পার্ট নিয়ে আলোচনা করছিলাম। ওই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিবা। আর আমি ওই ভিডিওগুলোতে যেগুলো নোট করতে বলছি আর যেরকমভাবে পড়তে বলছি ওইগুলো মেনে চলবা ইনশাআল্লাহ। এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে, এই অধ্যায় থেকে তো প্রশ্ন আসবে মাস্ট। যদি প্রশ্ন আসে, ওই প্রশ্নের টপিকগুলো তোমাদের আয়ত্তের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আজকে এই 3য় পার্ট, আজকে এটা এই অধ্যায়ের শেষ পার্ট। আমি ওই অধ্যায়ে 3টা পার্ট করছি, কারণ হচ্ছে কি এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা বোর্ডের জন্য। তাই আমি প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে বিস্তারিতভাবে তোমাদের বোঝানোর জন্য এই অধ্যায়টা একটু তিনটা পার্টে বিভক্ত করছি। প্রথম 2টা পার্টের ভিডিও তোমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে ওদের শেষ পার্ট। তোমরা ওই 2টা পার্ট অবশ্যই দেখে নিবা, আর আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তাহলে আজকে পড়া শুরু করা যাক। কোম্পানির মূলধন। আজকে হচ্ছে কি কোম্পানির মূলধন থেকে। তো আমরা তাহলে পড়া শুরু করি। আধুনিক ব্যবসা জগতে মূলধনকে জীবনাশক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এমসিকিউ আর জ্ঞানমূলকের মধ্যে আসতে পারে, তাই তোমরা এটা অবশ্যই নোট করে নিবা। আধুনিক ব্যবসা জগতে মূলধনকে কী হিসেবে অভিহিত করা হয়েছে? জীবনাশক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। কাকে? মূলধনকে। অর্থ ছাড়া যে কোনো ব্যবসায় অচল, যেমন রক্ত ছাড়া মানুষের শরীর। অর্থাৎ রক্ত ছাড়া যেমন মানুষের শরীর অচল, তেমনিভাবে অর্থ ছাড়াও যে কোনো ব্যবসা কি অচল। আমাদের চারপাশে যেসব ব্যবসা সংগঠন আমরা দেখি, সেগুলোর মধ্যে ব্যবসায়ী উপাদানের সবগুলো একসাথে নাও থাকতে পারে, কিন্তু সব প্রতিষ্ঠানে একটি মূল উপাদান অবশ্যই আছে, তা হলো কি? অর্থ। ব্যবসায়ের প্রাথমিক ব্যয়, উৎপাদন কার্য অব্যাহত রাখা, পণ্য বিতরণ ও শ্রমিকের পরিশোধ প্রভৃতি সকল কাজে অর্থের কি হয়? প্রয়োজন। এই জন্য ব্যবসায়ের সফলতা অনেকাংশে অর্থসংস্থার উপর কি করে? নির্ভর করে। ব্যবসায়ী সফলতা অনেকাংশে নির্ভর করে কিসের উপর? অর্থসংস্থানের উপর। অর্থসংস্থান মূলত প্রতিষ্ঠানের অর্থের প্রয়োজন নির্ধারণ, উৎস অনুসন্ধান, ব্যবহার নিম্নরূপ। ভবিষ্যতের জন্য অর্থ সংরক্ষণ, সামগ্রিক অর্থ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কযুক্ত। কোম্পানি ব্যবসায় অর্থসংস্থান স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী অর্থসংস্থান উৎস হিসেবে নিম্ন আলোচনা করা হলো। অর্থাৎ কোম্পানি ব্যবসায় অর্থসংস্থান করা হচ্ছে কি স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী 2 উৎস থেকে। তো এখানে স্বল্পমেয়াদী অর্থের উৎসগুলো দেওয়া আছে। অর্থবাজার হতে শিল্প তথা ব্যবসা প্রতিষ্ঠানসমূহ স্বল্পমেয়াদী মূলধন পুঁজি সংগ্রহ করে থাকে। অর্থাৎ অর্থবাজার হতে শিল্প তথা ব্যবসা প্রতিষ্ঠানসমূহের স্বল্পমেয়াদী মূলধন ও পুঁজি কি হয়? সংগ্রহ করা হয়। সাধারণত 1 বছরের জন্য স্বল্পমেয়াদী অর্থসংস্থান করা হয়। সাধারণত 1 বছরের জন্য কি করা হয়? স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা হয়। বাণিজ্যিক ব্যাংক, দেশীয় ঋণদাতা গোষ্ঠী, ব্যবস্থাপনা প্রতিনিধি, বিল বাজার, সমবায় ব্যাংক, ভূমি বন্ধক ব্যাংক প্রভৃতি নিয়ে স্বল্পমেয়াদী উৎস কি হয়? ঋণের উৎস কি হয়? গঠিত হয়। তো এখানে কিছু স্বল্পমেয়াদী অর্থের উৎসে কিভাবে স্বল্পমেয়াদী অর্থের উৎস সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন মালিকের তহবিল, ব্যবসায় স্বল্পমেয়াদী অর্থসংস্থানের ক্ষেত্রে মালিকের তহবিল প্রধান হিসেবে বিবেচনা করা হয়। ব্যবসায় স্বল্পমেয়াদী মালিকের তহবিল কি প্রধান হিসেবে বিবেচনা করা হয়।
মালিক প্রথমত তার নিজস্ব সঞ্চিত অর্থ ব্যবসায় বিনিয়োগ করবে মালিকের তহবিল হতে। তো এগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। এগুলো তোমরা জাস্ট রিডিং পড়ে নিবা। এই টপিকগুলো, এই টার্মগুলো তোমরা জাস্ট রিডিং পড়ে নিবা। এগুলো পরীক্ষার জন্য বেশি কিছু ইম্পর্টেন্ট না। সমবায় ব্যাংক, ঋণদান, সমবায় সমিতি, এগুলো এমসিকিউ তো আসতে পারে, তাই তোমরা একটু একটু হলেও পড়ে নিবা। এমসিকিউর অপশনের মধ্যে থাকতে পারে নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের উদাহরণ। তো তোমরা এই টার্মগুলো পড়ে নিবা। তো আমি তোমাদেরকে এই টার্মগুলো পড়াই দিই, বিস্তারিত তোমরা পড়ে নিবা বাসায়। এক হচ্ছে মালিকের তহবিল, ব্যবসায়ী ঋণ, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কি অর্থসংস্থানের স্বল্পমেয়াদী উৎস, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশীয় ব্যাংকার, ব্যবস্থাপনা প্রতিনিধি, সমবায় ব্যাংক ও সমবায় ঋণদান সমিতি, অগ্রিম অর্থ, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান, ভূমি বন্ধকি, ব্যবসা ব্যাংক, শিল্প ব্যাংক, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, বিল বাট্টাকরণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বিল বাট্টাকরণ। এটা তোমরা অবশ্যই কিন্তু এমসিকিউতে আসতে পারে। বিল বাট্টাকরণ কি দীর্ঘমেয়াদী উৎস নাকি স্বল্পমেয়াদী উৎস? উত্তর হবে কি স্বল্পমেয়াদী অর্থসংস্থানের কি উৎস হচ্ছে কি বিল বাট্টাকরণ। তো সম্পত্তি বিক্রয় এগুলো কি? এগুলো হচ্ছে কি স্বল্পমেয়াদী অর্থসংস্থানের উৎস। এখন আমরা জানবো হচ্ছে কি ব্যবসায়ী অর্থসংস্থানের দীর্ঘমেয়াদী উৎস। দীর্ঘকালীন সময়ের জন্য অর্থাৎ 5 বছর বা 10 বছরের অধিক সময়ের জন্য ব্যবসায় যে অর্থসংস্থান করা হয় তাকে কি বলে? দীর্ঘমেয়াদী অর্থসংস্থান বলে। পরীক্ষায় আসতে পারে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান কাকে বলে? দীর্ঘকালীন সময়ের জন্য অর্থাৎ 5 বা 10 বছরের অধিক সময়ের জন্য ব্যবসায় যে অর্থসংস্থান করা হয় তাকে কি বলে? দীর্ঘমেয়াদী উৎস বলে। বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী উৎসের প্রয়োজন হয়। তো তোমরাও এগুলো বাসায় পড়ে নিবা। দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে পড়া হচ্ছে কি কোনগুলো? শেয়ার বিক্রয়, ঋণপত্র বিক্রয়, সঞ্চিত তহবিল, এগুলো কি অর্থসংস্থানের দীর্ঘমেয়াদী উৎস। এগুলো তোমরা অবলেখক, এটা একটু ইম্পর্টেন্ট আছে তোমাদের, আমি পড়ে শোনাই। পরীক্ষায় আসতে পারে অবলেখক কাকে বলে? যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুন কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের ঝুঁকি গ্রহণ করে। অর্থাৎ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুন কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের ঝুঁকি বহন করে তাদেরকে কি বলে? অবলেখক বলে। অবলেখকরা হচ্ছে কমিশনের মাধ্যমে কমিশনের জন্য কি ঝুঁকি বহন করে? কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের ঝুঁকি বহন করে কিসের জন্য? অবলেখক হচ্ছে কি যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুন কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের ঝুঁকি গ্রহণ করে। অর্থাৎ অবলেখকরা একটা কোম্পানি থেকে নির্দিষ্ট কমিশনের মাধ্যমে একটা পণ্য বিক্রয়ের জন্য কি নিবে? অর্থাৎ শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য ওরা কি নেবে? ঝুঁকি নিবে। তো সেই ঝুঁকি নেওয়ার ভিত্তিতে তারা কোম্পানি থেকে কি পাবে? কমিশন পাবে। এমসিকিউতে আসতে পারে অবলেখকরা কি পায়? কমিশন পায়। অবলেখক কাকে বলে? যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুন কোম্পানির শেয়ার ও মূলধন বিক্রয়ের জন্য কি করে? ঝুঁকি গ্রহণ করে তাদেরকে কি বলে? অবলেখক বলে। অবলেখকরা কোম্পানি হতে কি পায়? কমিশন পায়। কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রি করা সম্ভব না হলে অবলেখকরাই চুক্তি অনুযায়ী অবশিষ্ট শেয়ার ঋণপত্র ক্রয় করে দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের ব্যবস্থা করে থাকে। অর্থাৎ অবলেখকরা কোম্পানি থেকে একটা যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য যে চুক্তি করে, ওই শেয়ার ও ঋণপত্রগুলো যদি বিক্রি করতে না পারে তাহলে ওই শেয়ার ও ঋণপত্রগুলো ওই অবলেখককে কি করতে হয়? ক্রয় করতে হয়। ওই অবলেখকরা ক্রয় করে হচ্ছে কি করে? দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করে। তো শেয়ার বাজার আছে,
শেয়ার বাজার আছে, শিল্প ব্যাংক আছে, বন্ধকি ব্যাংক আছে, তারপর বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে, বীমা প্রতিষ্ঠান। এগুলো কিন্তু তোমরা টার্মগুলো মনে রাখবা, কারণ এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস, নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থসংস্থানের উৎস, তাই তোমরা এগুলো মনে রাখবা। এখন হচ্ছে শেয়ার। শেয়ার হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র কি অংশ? সমান অংশ। অর্থাৎ মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশই হলো কি শেয়ার। নতুন কিংবা পুরাতন কোম্পানি সংগঠনের মূলধন সংগ্রহের প্রধান হাতিয়ার হলো কি? কোম্পানি নতুন হোক বা পুরাতন হোক, মূলধন সংগ্রহের প্রধান হাতিয়ার হলো কি? শেয়ার। ইংরেজি শেয়ার শব্দের অভিধানিক অর্থ অংশ। ইংরেজি শেয়ার শব্দের অভিধানিক অর্থ কি? অংশ। কোম্পানি সংগঠনের ক্ষেত্রে শেয়ারের অর্থ হচ্ছে কোম্পানির মোট মূলধনের অংশ। অর্থাৎ মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে কি বলে? শেয়ার বলে। কোম্পানির মোট মূলধনের মোট সমপরিমাণ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়? জ্ঞানমূলক আসতে পারে, শেয়ার কাকে বলে? উত্তর হবে কোম্পানির মোট মূলধনকে, এতটুকু তোমাদের লিখতে হবে না। শেয়ার কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে শেয়ার বলে। কি শেয়ার কাকে বলে জিজ্ঞেস করলে কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে কি বলে? শেয়ার বলে। প্রত্যেক শেয়ারের নির্দিষ্ট আঙ্কিক মূল্য থাকে এবং প্রতিটি মূল্য সমান থাকে। যেমন কোনো কোম্পানি 10 লাখ টাকার মূলধনকে 10,000 ভাগে ভাগ করা হলে একটি ভাগের মূল্য হবে 100 টাকা। মূলধন এই শেয়ারের মালিক হলে কোম্পানির মালিকানা দাবি করা যায়। অর্থাৎ যারা শেয়ার ক্রয় করে তারা হচ্ছে কি? শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডারই হচ্ছে কোম্পানির কি? মালিক। এগুলো আমরা আগের দুই পার্টে খুব ভালোভাবে আলোচনা করছিলাম। কোম্পানির নির্বাচনে ভোটাদানের অধিকার পায়। অর্থাৎ কোম্পানির শেয়ার যারা ক্রয় করে তারা কোম্পানির ভোটাদার কি পায়? অধিকার পাওয়া যায়। বৃহদায়তন কোম্পানির চলমান অবস্থা, আর্থিক সংকট পড়লে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধনের সংগ্রহণের ব্যবস্থা করে। সুতরাং কোম্পানির সমগ্র মূলধন সমপরিমাণ এককে বিভক্ত করলে প্রতিটি এককে শেয়ার বলে। প্রত্যেকটি এককে সমান মূল্য বহন করে। শেয়ারের কি? কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে কি বলে? শেয়ার বলে। মূলধনের একটি ক্ষুদ্র অংশ নির্দেশ করে যাকে শেয়ার বলে। পরিশেষে বলা যায় শেয়ার হচ্ছে কোম্পানির মোট মূলধনের অংশ। যে ব্যক্তি শেয়ার ক্রয় করে তাকে শেয়ার হোল্ডার বলে। যে ব্যক্তি শেয়ার ক্রয় করে তাকে কি বলে? শেয়ার হোল্ডার বলে। প্রত্যেকটি শেয়ার মূলধনের অংশ বলে সেটি ক্রয়ের দ্বারা শেয়ার হোল্ডার এবং কোম্পানির আংশিক মালিকানা লাভ করে এবং এর বলে তারা কোম্পানির লভ্যাংশ হবার অধিকার লাভ করে। কোম্পানির বিলোপ সাধন ঘটলে শেয়ার হোল্ডারগণ কোম্পানির সম্পত্তিতে প্রদত্ত মূলধনের আনুপাতিক অংশ ফেরত পাবার অধিকারী হয়। শেয়ারের শ্রেণী বিভাগ। শেয়ার হলো যত মূল্যে কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্রতম সমান অংশ। ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ। কোম্পানি মূলধন সংগ্রহের জন্য জনগণের কাছে শেয়ার বিক্রি করে থাকে। এমসিকিউতে আসতে পারে কোম্পানি মূলধন সংগ্রহের জন্য কি বিক্রি করে থাকে? উত্তর হবে শেয়ার এবং ঋণপত্র। এমসিকিউতে যদি দুইটাই থাকে তাহলে উত্তর হবে শেয়ার। যদি এভাবে থাকে 1 শেয়ার, 2 ঋণপত্র, গতে গিয়ে যদি 1 প্লাস আই এরকম 1 ও 1 ও 2 এরকম থাকে উত্তর হবে কি? 1 ও 2। যদি আলাদা আলাদাভাবে শেয়ার ও ঋণপত্র থাকে তাহলে উত্তর হবে কি? শেয়ার। অর্থাৎ শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি জনসাধারণ নিকট থেকে কি সংগ্রহ করে থাকে? মূলধন সংগ্রহ করে থাকে। এখন আমরা শেয়ারের শ্রেণী বিভাগ সম্পর্কে জানব। শেয়ার: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, বিশেষ বা অন্যান্য শেয়ার। বিশেষ বা অন্যান্য শেয়ার আবার কত প্রকার? 3 প্রকার: বোনাস শেয়ার, অধিকার বা রাইট শেয়ার, অনির্ধারিত মূল্য বা অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। অগ্রাধিকার শেয়ারের মধ্যে আবার প্রকারভেদ হচ্ছে কি 8 প্রকার। একটা হচ্ছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, একটা অসঞ্চয়ী, একটা পরিশুদ্ধ, অপরিশুদ্ধ, অংশগ্রহণকারী, অংশ না গ্রহণকারী, পরিবর্তনযোগ্য, অপরিবর্তনীয়। এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। সাধারণ শেয়ার: যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকার যুক্ত শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বণ্টনের পর লভ্যাংশ পায়। অর্থাৎ
কি বলছে যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকারযুক্ত শেয়ারের মালিকদের মধ্যে লভ্যাংশ বণ্টনের পর লভ্যাংশ পায় এবং ব্যবসা বিলোপ সাধনকালে অগ্রাধিকারযুক্ত শেয়ার মালিকদের মূলধন দেওয়ার পর তাদের মূলধন ফেরত পাওয়ার অধিকারী হয় তাকে সাধারণ বা ইকুইটি শেয়ার বলা হয়। অর্থাৎ এই শেয়ারের মালিকগণ অগ্রাধিকারযুক্ত শেয়ার মালিকদের পরে কি পায়, লভ্যাংশ পায়। আবার যদি কোম্পানি বিলোপ সাধনকালে কি অগ্রাধিকারযুক্ত শেয়ার মালিকদের মূলধন ফেরত পাওয়ার পরে কারা পায়, সাধারণ শেয়ার হোল্ডাররা কি পায়, মূলধন ফেরত পায়। সাধারণ শেয়ারের লভ্যাংশ হারের কোনো স্থিরতা নেই। এমসিকিউতে আসতে পারে কোন শেয়ারের লভ্যাংশ হারের কোনো স্থিরতা নেই। উত্তর হবে কি, সাধারণ শেয়ারের লভ্যাংশ হারের কোনো কি নেই, স্থিরতা নেই। লাভ বেশি হলে লভ্যাংশ বেশি হবে, আর লাভ কম হলে তাদের প্রাপ্য লভ্যাংশও কম হবে। সাধারণ শেয়ারকে ইকুইটি শেয়ারও বলা হয়। এমসিকিউতে আসতে পারে ইকুইটি শেয়ার কাকে বলা হয়, সাধারণ শেয়ারকে ইকুইটি শেয়ারও বলা হয়। এই ধরনের শেয়ার মালিকগণ পূর্ণ ভোটাধিকার প্রাপ্ত হন, অর্থাৎ এরা ভোটাধিকার প্রাপ্ত হয়ে থাকে। ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে কারা, সাধারণ শেয়াররা। তো আমরা সাধারণ শেয়ার সম্পর্কে একটু বিস্তারিত বলি। যে শেয়ারের মালিকদের অধিকার, দায়িত্ব, কর্তব্য কোম্পানির অধিক থাকে, অর্থাৎ এরা কোম্পানির অধিকার, দায়িত্ব, কর্তব্য এদের উপর থাকে, অথচ সাধারণ অধিকারের ভিত্তিতে লভ্যাংশ ভোগ করে। অর্থাৎ লভ্যাংশ বেশি হলে লভ্যাংশ বেশি পাবে, লভ্যাংশ কম হলে ওই অনুযায়ী কি পাবে, লভ্যাংশ পাবে। তারা হচ্ছে কি সাধারণ শেয়ার। কোম্পানি এবং সাধারণ বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে সর্বোত্তম শেয়ার কোনটি জিজ্ঞেস করলে এমসিকিউতে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে, বিনিয়োগকারী বা কোম্পানির দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম শেয়ার কোনটি, উত্তর হবে সাধারণ শেয়ার। কি বিনিয়োগকারী বা কোম্পানির দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম শেয়ার কোনটি, উত্তর হবে কি সাধারণ শেয়ার। বিনিয়োগকারী বা কোম্পানির দৃষ্টিকোণ হতে সর্বোত্তম শেয়ার হচ্ছে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ সর্বদা অনিশ্চিত ও পরিবর্তনশীল। এদের লভ্যাংশ অনিশ্চিত থাকে, কারণ হচ্ছে কি মূলধন এই কোম্পানিতে মুনাফা হতেও পারে, নাও হতে পারে, লভ্যাংশ হতেও পারে, নাও হতে পারে। পরিবর্তনশীল মানে হচ্ছে কি বেশি হলে বেশি মুনাফা পাবে, কম হলে কম মুনাফা পাবে। তাই বলা হচ্ছে সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ হার সর্বদা কি অনিশ্চিত এবং পরিবর্তনশীল। এবার আমরা জানবো হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার সম্পর্কে। আমরা অগ্রাধিকার শেয়ারে যাওয়ার আগে আরও সাধারণ শেয়ার সম্পর্কে আরো একটা মানে ইম্পর্টেন্ট বেসিক জানি। সাধারণ শেয়ার সবচেয়ে মর্যাদাবান, জনপ্রিয়, ব্যবহৃত শেয়ার কোনটি জিজ্ঞেস করলে উত্তর হবে কি সাধারণ শেয়ার। আমি আবার বলতেছি, সবচেয়ে জনপ্রিয়, মর্যাদাবান, ব্যবহৃত শেয়ার হচ্ছে কি সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশের হার নির্দিষ্ট থাকে না, অর্থাৎ অনিশ্চিত থাকে। কোম্পানির পরিচালক নিযুক্ত হতে পারে ও ভোটাধিকার আছে, অর্থাৎ এরা ভোটাধিকারের অধিকার পেয়ে থাকে। বিলোপ সাধনের সময় সবার শেষে মূলধন ফেরত পায় কারা, উত্তর হবে সাধারণ শেয়ার হোল্ডাররা। বিলোপ সাধনের সময়, অর্থাৎ কোম্পানি যখন বিলোপ সাধন হয়ে যাবে, সাধারণ শেয়ার হোল্ডাররা সবার শেষে কী পাবে, মূলধন পাবে। আমি যেগুলো বলতেছি তোমরা অবশ্যই নোট করে নিবা, কারণ প্রতিটা ইনফরমেশন কিন্তু এমসিকিউ বলো, জ্ঞানমূলক বলো, অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে প্রত্যেকটা বোর্ডের জন্য। তো আমরা সাধারণ শেয়ার সম্পর্কে যেগুলো বলছি সেগুলো তোমরা নোট করে নিবা, এমসিকিউতে দেখবা কোনো একটা বোর্ডে চলে আসছে এখান থেকে। তো আমরা এখন জানবো হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার সম্পর্কে। অগ্রাধিকার শেয়ার যে শেয়ার মালিকগণ ব্যবসায়ী লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে ব্যবসায় বিলোপ সাধনের সময় তাদের মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করে, তাকে অগ্রাধিকার শেয়ার বলা হয়। আমরা এটা আরেকটু সংক্ষেপে বলতে পারি, যে শেয়ার মালিকগণ অগ্রাধিকারের ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পায় তাকে বলা হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার।
যে শেয়ার মালিকগণ অগ্রাধিকারের ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পায় তাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। পরীক্ষায় আসতে পারে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে অগ্রাধিকার শেয়ার কাকে বলে। তো আমরা উত্তর বলবো, সংক্ষেপে বলবো হচ্ছে কি, এতটুকু বিস্তারিত লেখার দরকার নাই। আমরা বলবো হচ্ছে কি, যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকারের ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পায় তাকে বলা হয় হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার। কোম্পানি আইনের 85 নম্বর ধারায় বলা হয়েছে যে অগ্রাধিকার শেয়ার হলো কোম্পানি শেয়ারের মূলধনের সেই অংশ যা নিরূপণ সুবিধাসমূহ ভোগ করা থাকে। লভ্যাংশ বণ্টনের সময় এই শেয়ার নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার অগ্রাধিকার থাকে, অর্থাৎ অগ্রাধিকার শেয়াররা লভ্যাংশ পায় হচ্ছে কি নির্দিষ্ট হারে। কোম্পানি বিলোপ হলে মূলধন ফেরত দেওয়ার অগ্রাধিকার থাকতে পারে, অর্থাৎ এরা কোম্পানি বিলোপ সাধন হলে ওই কোম্পানিতে দেওয়া মূলধনটি কি পায়, ফেরত পায়। লভ্যাংশ বণ্টন পদ্ধতির উপর ভিত্তি করে অগ্রাধিকার শেয়ার আবার কতিপয় শ্রেণী ভাগ করা হয়েছে। অগ্রাধিকার শেয়ার কিন্তু আবার কত প্রকার, 8 প্রকার। এই 8 প্রকার জানার আগে আমরা একটু অগ্রাধিকার শেয়ার সম্পর্কে আরও এমসিকিউতে যেগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে আর একটু বিস্তারিত আলোচনা করি। কম ঝুঁকি বিনিয়োগকারী এবং বিশেষ বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে সর্বোত্তম শেয়ার হচ্ছে অগ্রাধিকার শেয়ার। আমরা সাধারণ শেয়ার সম্পর্কে জানছিলাম, কোম্পানি বা সাধারণ, এখানে বলা হয়েছে সাধারণ বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে সর্বোত্তম হচ্ছে কি সাধারণ শেয়ার। আর যদি বলে কম ঝুঁকি বিনিয়োগকারী বা বিশেষ বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে সর্বোত্তম শেয়ার কোনটি, তাহলে উত্তর হবে হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার। সাধারণ বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে বললে সাধারণ শেয়ার, আর যদি বলে কম ঝুঁকি বিনিয়োগকারী এবং বিশেষ বিনিয়োগকারী দৃষ্টিকোণ হতে সর্বোত্তম শেয়ার কোনটি জিজ্ঞেস করে, উত্তর হবে হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার ইস্যু করা কোম্পানির জন্য সম্মানজনক নয়। অগ্রাধিকার শেয়ারকে কি বলা হয়, ঋণ ও মালিকানা এর মিশ্রণ। ঋণ ও মালিকানা এর মিশ্রণ হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হাইব্রিড শেয়ার। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। অগ্রাধিকার শেয়ারকে কি শেয়ার বলা হয়, হাইব্রিড শেয়ারও বলা হয়। এটা হচ্ছে ইকুইটি প্লাস ঋণের মিশ্রণ। অগ্রাধিকারী শেয়ার হচ্ছে কি ইকুইটি প্লাস ঋণের মিশ্রণ হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার। এটাকে কি বলা হয়, হাইব্রিড শেয়ারও বলা হয়ে থাকে। এটা হচ্ছে কি ঋণ ও ইকুইটির মিশ্রণ। এটা কম ঝুঁকি বিনিয়োগকারী ও বিশেষ বিনিয়োগকারী দৃষ্টিকোণ হতে সর্বোত্তম শেয়ার অগ্রাধিকার শেয়ার। আর যদি বলে সাধারণ বিনিয়োগকারী দৃষ্টিকোণ হতে, তাহলে উত্তর হবে কি সাধারণ শেয়ার। আর যদি শুধু বলা থাকে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে সর্বোত্তম কোনটি, উত্তর হবে সাধারণ শেয়ার। অর্থাৎ এখানে কোনো কিছু উল্লেখ না থাকলে তখন সেটা তোমরা ধরে নেবে সেটা সাধারণ বিনিয়োগকারীকে বোঝানো হয়েছে, তাই উত্তর হবে কি সাধারণ শেয়ার। হ্যাঁ, ওই অগ্রাধিকার শেয়ার হচ্ছে কম ঝুঁকিপূর্ণ শেয়ার। কোম্পানি পরিচালনায় অগ্রাধিকার শেয়াররা কি করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। এদের লভ্যাংশ হার নির্দিষ্ট থাকে, এরা ভোটাধিকার নেই। অর্থাৎ সাধারণ শেয়ারের যেমন ভোটাধিকার থাকে, অগ্রাধিকার শেয়ার মালিকদের কি থাকে না, ভোটাধিকার থাকে না। এখন জানবো হচ্ছে কি আমরা অগ্রাধিকার শেয়ারের যে 8 প্রকার আরও প্রকারভেদ আছে সেগুলো সম্পর্কে। যদি কোনো বছর কোম্পানি মুনাফা অর্জিত না হয়, তাহলে কোম্পানি তাদের লভ্যাংশ প্রদানে ব্যর্থ হয়। তবে তাদের পরিশোধিত লভ্যাংশ বকেয়া রেখে পরে যখন কোম্পানি মুনাফা অর্জিত হয়, তখন বর্তমান লভ্যাংশের সাথে পূর্বের পরিশোধিত বকেয়া লভ্যাংশ দেওয়া হয়। অপরিশোধিত লভ্যাংশ কোম্পানির কাছে পাওনা হতে থাকে।
মুনাফা অর্জিত হলে কোম্পানি তা প্রদান করে। এ ধরনের শেয়ারকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলা হয় থাকে। অর্থাৎ সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মানে হচ্ছে কি, যদি কোনো কোম্পানিতে কোনো বছর মুনাফা অর্জিত না হয়, তাহলে তো মুনাফা না হলে তো তারা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে পারবে না। এই সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার হোল্ডার শেয়ারগুলো কি থাকে, বকেয়া হিসাবে থাকে। পরের বছর যখন আবার লভ্যাংশ হবে, তাহলে এই বছরের লভ্যাংশটাও তাদের আবার কি দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে কি সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এটা হচ্ছে এর উল্টা। এটা তোমরা পড়ে নিবা, আমি একটা পড়বো, তোমরা একটা পড়ে নিবা। পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার, যে অগ্রাধিকার শেয়ারের মূল্য একটি নির্দিষ্ট সময় শেষে শেয়ার মালিকদের ফেরত দেওয়া হয়। এটা কিন্তু জ্ঞানমূলক আসতে পারে। পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার কাকে বলে? যে অগ্রাধিকার শেয়ারের মূল্য একটি নির্দিষ্ট সময় শেষে শেয়ার মালিকদের ফেরত দেওয়া হয় তাকে কি বলে? পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার বলে। এরূপ শেয়ার কেবল পরিমেল নিয়মাবলীর অনুমোদন ক্রমে কোম্পানি আইনের শর্ত অনুযায়ী বিক্রয় করা চলে। পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার কিসের অনুমোদনে কোম্পানি আইনের শর্ত অনুযায়ী বিক্রয় করা চলে? এরকম যদি প্রশ্ন আসে, উত্তর হবে কি পরিমেল নিয়মাবলী। এটি মূলত শেয়ার ও ঋণপত্রের মিশ্রিত এক বিশেষ ধরনের শেয়ার। অপরিশোধিত শেয়ার হচ্ছে কি এর উল্টা। যে অগ্রাধিকার শেয়ারের মূল্য কোম্পানি বিলুপ সাধনের পূর্বে ফেরত পাওয়া যায় না তাকে অপরিশোধিত শেয়ার বলে। অংশগ্রহণকারী শেয়ার, যে অগ্রাধিকার শেয়ারের মালিকগণ মুনাফা হতে প্রথমত নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রাপ্ত হলে পরবর্তীতে সাধারণ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ সময় পুনরায় তার অংশ পায়, তাকে অংশগ্রহণকারী শেয়ার বা পার্টিসিপেটিং শেয়ার বলা হয়। অর্থাৎ এই শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে যে একটা লভ্যাংশ পাবে। এটা ছাড়াও তারা যখন শেয়ার মালিকদের সাথে অতিরিক্ত কি পাবে, লভ্যাংশ পেয়ে থাকে। অর্থাৎ এরা লভ্যাংশ কয়বার পায়? 2বার পায়। অন্য সকল অগ্রাধিকার শেয়ারের তুলনায় এই শেয়ারের মুনাফা সবচেয়ে বেশি থাকে। এটা তোমরা মনে রাখবা। অন্য শেয়ারের তুলনায় এই শেয়ার মালিকদের লভ্যাংশ কি থাকে? বেশি থাকে। কারণ এরা দুইবার কি পায়? লভ্যাংশ পায়। একটা হচ্ছে কি তাদের মুনাফা হতে প্রথম নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। আবার হচ্ছে কি ওই সাধারণ শেয়ারের মতো এরা কি পেয়ে থাকে? লভ্যাংশও পেয়ে থাকে। এরা 2বার লভ্যাংশ পায়। তারা হচ্ছে কি অংশগ্রহণকারী, বা যেটাকে ইংলিশে বলে হচ্ছে কি পার্টিসিপেটিং অগ্রাধিকার শেয়ার। এমসিকিউতে আসতে পারে। কারা বেশি লভ্যাংশ পায়? উত্তর হবে অংশগ্রহণকারী বা পার্টিসিপেটিং অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কি পায়? লভ্যাংশ বেশি পায়। অংশ না অগ্রহণকারী শেয়ার, যে জাতীয় শেয়ার মালিকের মুনাফা হতে শুধুমাত্র নির্দিষ্ট লভ্যাংশ পায়, কিন্তু সাধারণ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বন্টনের সময় পুনরায় অংশ পায় না। অর্থাৎ ওরা 2বার পায়, এরা 1বার পায়। অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়াররা 2বার পায়, প্রথম যে মুনাফাটা হবে সেখান থেকে নির্দিষ্ট আরও লভ্যাংশ পাবে, কিন্তু যখন আবার সাধারণ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বন্টনের সময় এরা কি পাবে না? লভ্যাংশ পাবে না। এটা হচ্ছে পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। শেয়ার বিক্রয়ের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ান্তে যে অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ দিয়ে তাকে পরিবর্তনযোগ্য শেয়ার বলা হয়। শেয়ার বিক্রয়ের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ান্তে যে অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ দেওয়া হয় তাকে কি বলে? পরিবর্তনযোগ্য শেয়ার বলে। এটা হচ্ছে কি এর উল্টা। সাধারণ শেয়ার অর্থাৎ পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়াররা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ান্তে অগ্রাধিকার শেয়ারকে কি এরা সাধারণ শেয়ারে রূপান্তরিত হতে পারে, আর অপরিবর্তনযোগ্যরা কি পারে না? সাধারণ শেয়ারে রূপান্তরিত হতে পারে না। এখন আমরা পড়বো হচ্ছে কি বিলম্বিত শেয়ার। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিলম্বিত শেয়ার, অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বন্টনের পর, অর্থাৎ শুরুতে তো লভ্যাংশ পাবে কারা? অগ্রাধিকার শেয়ার, তারপরে সাধারণ শেয়ার মালিকরা। লভ্যাংশ বন্টনের পর এই শ্রেণীর মালিকদের মধ্যে লভ্যাংশ বন্টন করা হয়। আগে পাবে হচ্ছে কি অগ্রাধিকার শেয়াররা। কোম্পানির লভ্যাংশ হলে আগে লভ্যাংশ পাবে অগ্রাধিকার শেয়াররা, তারপরে পাবে সাধারণ শেয়ার মালিকরা, তারপরে পাবে হচ্ছে কি বিলম্বিত শেয়ারের মালিকরা। আবার কোম্পানি বিরূপ সাধনের ক্ষেত্রে পূর্বে 2 শ্রেণীর মালিকদের মূলধনের অর্থ প্রত্যাপনের করার পর যদি মূলধন বা সম্পত্তি কোনো উদ্ধৃত থাকে, তাহলে তাদের দাবি মেটানো হয়। অর্থাৎ কোম্পানি যখন বিলুপ্ত হয়ে যাবে, কোম্পানিও বিলুপ্তর সময় যে মূলধনটা থাকবে, ওই মূলধনটা অগ্রাধিকার শেয়ার এবং
সাধারণ শেয়ারের মধ্যে বন্টন করার পর যদি কোনো অবশিষ্ট অর্থ থাকে ওই অর্থটা দিয়ে বিলম্বিত শেয়ার হোল্ডারদের কি মেটানো হয়, দাবি মেটানো হয়ে থাকে। যদি অর্থ না থাকে তাহলে ওদের দাবি মেটানো হয় না। কাজে কোম্পানির লভ্যাংশ বন্টন ও মূলধন প্রত্যাবনের বিষয়টি এরা সর্বশেষ দাবিদার ও অধিকারভোগী। কোম্পানি প্রবর্তক বা উদ্যোক্তারা এই শ্রেণীর শেয়ারের মালিক হয়। কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তারা এ শ্রেণীর শেয়ারের মালিক হয়। এমসিকিউ তো আসতে পারে। প্রবর্তক বা উদ্যোক্তারা কোন শ্রেণীর শেয়ারের মালিক? উত্তর হবে বিলম্বিত শেয়ারের মালিক। এ ধরনের শেয়ারকে প্রবর্তক শেয়ারও বলা হয়। বিলম্বিত শেয়ারকে কোন শেয়ারও বলা হয়? প্রবর্তকের শেয়ারও বলা হয়। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বিলম্বিত শেয়ারকে প্রবর্তকের শেয়ারও বলা হয়ে থাকে। তো আমরা এখন একটা বিলম্বিত শেয়ার সম্পর্কে আরও একটু বিস্তারিত জানবো, কিছু ইনফরমেশন জানবো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিলম্বিত শেয়ার যে শেয়ারের মালিকগণ অর্থাৎ এরা অগ্রাধিকার এবং সাধারণ শেয়ারদের মালিকদের লভ্যাংশ বন্টন এবং মূলধন ফেরত দেওয়ার পর এরা কি পেয়ে থাকে? লভ্যাংশ বা মূলধন পেয়ে থাকে। সবার শেষে মুনাফা ও মূলধন ফেরত পেয়ে হচ্ছে কি বিলম্বিত শেয়ার মালিকরা। এই শেয়ারকে প্রবর্তক, পরিচালক, দায়ী গ্রাহকদের মধ্যে বন্টন করা হয়। বিলম্বিত শেয়ার প্রবর্তক, পরিচালক, উদ্যোক্তা, দায় গ্রাহকদের মধ্যে কি করা হয়? বন্টন করা হয়ে থাকে। বিশেষ বা অন্যান্য শেয়ার সাধারণভাবে উপরে বর্ণিত 3 ধরনের শেয়ার দেখা যায়, তবে অনেক সময় কোম্পানির উপরে শেয়ারগুলো ছাড়াও বিভিন্ন নামে শেয়ার বন্টন করতে দেখা যায়। অন্যান্য শেয়ার আবার 3 প্রকার, তা হচ্ছে অধিবৃত্ত বা বোনাস শেয়ার। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অধিবৃত্ত বা বোনাস শেয়ার। কখনো কখনো কোম্পানি অর্জিত মুনাফার কিছু অংশ সদস্যদের মধ্যে বন্টন না করে কোম্পানি উন্নয়নের জন্য সংরক্ষিত তহবিলে জমা রাখে। অর্থাৎ কোম্পানি অনেক সময় লভ্যাংশের কিছু অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতে কোম্পানি উন্নয়নের জন্য কি রাখে? সংরক্ষিত তহবিলে জমা রাখে। তহবিল রক্ষিত এই অবন্টিত মুনাফাকে সৃষ্ট লভ্যাংশের পরিবর্তে শেয়ার মালিকদের নগদে প্রদান না করে ওই লভ্যাংশ বদলে কোম্পানি শেয়ার ইস্যু করে। নগদ লভ্যাংশের বদলে যে শেয়ার ইস্যু বা প্রদান করা হয় সেই শেয়ারকে অধিবৃত্ত বা বোনাস শেয়ার বলে। পরীক্ষায় যদি আসে অধিবৃত্তি বা বোনাস শেয়ার কাকে বলে? উত্তর হবে নগদ লভ্যাংশের বদলে যে শেয়ার ইস্যু বা প্রদান করা হয় সেই শেয়ারকে কি বলে? অধিবৃত্তি বা বোনাস শেয়ার বলে। নগদ লভ্যাংশের বদলে যে শেয়ার ইস্যু বা প্রদান করা হয় সেই শেয়ারকে অধিবৃত্তি বা বোনাস শেয়ার বলে। এই শেয়ারকে বিশেষ ধরনের শেয়ার বলা হলেও এই শেয়ার সাধারণ শেয়ারের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই শেয়ারকে বিশেষ ধরনের শেয়ারও বলা হলেও এই শেয়ার সাধারণ শেয়ারের অন্তর্ভুক্ত। বোনাস শেয়ারের আংশিক মূল্য নগদে শেয়ার মালিকদের না দিয়ে তা সংরক্ষিত তহবিল থেকে মূলধনের তহবিলে রূপান্তর করা হয়ে থাকে। তো এখন আমরা বোনাস শেয়ার বা অধিবৃত্তি শেয়ার সম্পর্কে আরেকটু জানবো বিস্তারিত। কোম্পানি সঞ্চয়িত তহবিলে প্রচুর পরিমাণ অর্থ জমা থাকলেও পরিচালকগণ বোনাস শেয়ার ইস্যু করা হয় বর্তমান বা পুরাতন মালিকদের মধ্যে। মনে রাখবা, বোনাস শেয়ার কাদের মধ্যে বন্টন করা হয়? উত্তর হবে বর্তমান বা পুরাতন। বর্তমান বা পুরাতন মালিকদের মধ্যে। বোনাস শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয়? উত্তর হবে বর্তমান বা পুরাতন শেয়ার মালিকদের মধ্যে। এটি ইস্যু করার সময় শেয়ার হোল্ডার নিকট থেকে মূল্য বাবদ কোনো টাকা সংগ্রহ করা হয় না। অর্থাৎ এই শেয়ার যখন ইস্যু করা হয় তখন শেয়ার হোল্ডারদের থেকে কোনো অর্থ সংগ্রহ করা হয় না, অর্থাৎ কোনো অর্থ নেওয়া হয় না। এটার নামই যেহেতু বোনাস, তাহলে এটা কেন অর্থ নেবে? এটার নামই যেহেতু বোনাস শেয়ার, তাহলে তো এর কোনো অর্থ নিবেই না।
কোম্পানির নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ হিসেবে শেয়ার প্রদান করলে এই শেয়ারকে বলা হয় অধিবৃত্তি শেয়ার বা বোনাস শেয়ার। এটাই কিন্তু তোমরা জ্ঞানমূলকে যদি আসে বোনাস শেয়ার বা অধিবৃত্তি শেয়ার কাকে বলে, তাহলে কিন্তু এটাও লিখতে পারো। কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ হিসাবে শেয়ার প্রদান করলে, অর্থাৎ নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ হিসেবে যদি শেয়ার প্রদান করে থাকে, তাহলে ওই শেয়ারকে কি বলে? অধিবৃত্তি বা বোনাস শেয়ার বলে। অধিবৃত্তি শেয়ার বা বোনাস শেয়ারকে আবার আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি শেয়ার ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড। অধিবৃত্তি বা বোনাস শেয়ারকে কি নামে ডাকা হয়? শেয়ার ডিভিডেন্ড হবে। শেয়ার ডিভিডেন্ড আর হচ্ছে কি স্টক ডিভিডেন্ড। তো অধিবৃত্তি বা বোনাস শেয়ারকে শেয়ার ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড নামে বলা হয়। সঞ্চিত অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশ সঞ্চিত রাখা হয় 6 বছর। অর্থাৎ আমরা সঞ্চিত অগ্রাধিকার শেয়ারটা সম্পর্কে পড়ছিলাম, সে লভ্যাংশের ক্ষেত্রে সঞ্চিত রাখা হয় কত বছর? 6 বছর। এই বোনাস শেয়ার সম্পর্কে আরও কিছু বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে একটা লভ্যাংশ পরিবর্তে দেওয়া হয়। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি অবন্টিত মুনাফাকে মূলধনে রূপান্তর করা হয় কোন শেয়ারের মাধ্যমে? পরীক্ষা কিন্তু মাস্ট আসতে পারে, এটা কোন একটা বোর্ডে আসার সম্ভাবনা বেশি। অবন্টিত মুনাফাকে মূলধনে রূপান্তর করা হয় কোন শেয়ারের মাধ্যমে? উত্তর হবে বোনাস শেয়ার বা অধিবৃত্তি শেয়ারের মাধ্যমে অবন্টিত মুনাফাকে মূলধনে রূপান্তর করা হয়ে থাকে। আচ্ছা, বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির শেয়ার মূলধন বাড়ে, কিন্তু শেয়ার হোল্ডারদের সংখ্যা বৃদ্ধি পায় না। কারণ এটা এই শেয়ারগুলো বর্তমান বা পুরাতন শেয়ার মালিকদের নিকট এই বোনাস শেয়ার বা অধিবৃত্তি শেয়ারগুলো কি দেওয়া হয়, তাই এই শেয়ার হোল্ডারদের সংখ্যা কি পায় না? বৃদ্ধি পায় না। এই শেয়ার ইস্যু করলে শেয়ার হোল্ডারদের সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু কোম্পানির মূলধন কি পায়? বৃদ্ধি পায়। এখন আমরা জানবো হচ্ছে কি অধিকার বা রাইট শেয়ার সম্পর্কে। প্রয়োজনের তাগিদে অধিকতর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে কোম্পানি আবার নতুন করে শেয়ার বাজারে ছাড়ার সময় বর্তমান শেয়ার মালিকদের প্রাধান্য দিয়ে থাকে। বর্তমান শেয়ার মালিকগণ তাদের অধিভুক্ত পূর্বেকৃত শেয়ারের অনুপাতে নতুন শেয়ার ক্রয়ের অধিকারী হয়। অধিকারপ্রাপ্ত এই নতুন শেয়ার রাইট শেয়ার বলা হয়। অর্থাৎ একটা কোম্পানি যখন মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন করে বাজারে শেয়ার ছাড়ার সময় বর্তমান শেয়ার মালিকদের প্রাধান্য দিবে, তাদেরকে অগ্রাধিকার দিবে। বর্তমান শেয়ার মালিকগণ তাদের অধিভুক্ত পূর্বে যে শেয়ারগুলো যে হারে ক্রয় করছিল, সেই হার আবার নতুনভাবে শেয়ার ক্রয়ের অধিকারী হয়ে থাকে। এটাকেই বলা হচ্ছে কি রাইট শেয়ার, যেটাকে রাইট শেয়ার বা অধিকার শেয়ার। যাক,
কোম্পানি সিদ্ধান্ত নিল যে তারা 2:1 অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ যার পুরাতন 2টি শেয়ার আছে সে একটি নতুন শেয়ার করে রাইট শেয়ার হিসাবে পাবে। রাইট শেয়ারও কোনো পৃথক ধরনের শেয়ার নয়, এটি সাধারণ বা অগ্রাধিকার শেয়ার হয়ে থাকে। এই রাইট শেয়ার কিন্তু অর্থের বিনিময়ে কী করতে হয়? ক্রয় করতে হয়। এটা কিন্তু বর্তমান মালিকদের বা যারা পূর্বে পুরাতন শেয়ার হোল্ডারদের কিন্তু ফ্রিতে দেওয়া হয় না, এটা কিন্তু তাদের অর্থের মাধ্যমে কী করতে হয়? ক্রয় করতে হয়। অর্থাৎ কোনো কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বিলির সিদ্ধান্ত গ্রহণের সময় তার সম্পূর্ণ বা অংশবিশেষ ক্রয়ের অধিকতর আনুপাতিক হারে পুরাতন শেয়ার হোল্ডারদের জন্য সংরক্ষণ করলে তাকে বলা হয় কি? অধিকারযোগ্য শেয়ার বা রাইট শেয়ার। অধিকার শেয়ারও ইস্যু করা হয় বর্তমান ও পুরাতন শেয়ার মালিকদের মধ্যে। বোনাস শেয়ার, অধিকার শেয়ার দুইটাই বর্তমান বা পুরাতন শেয়ার মালিকদের মধ্যে কী করা হয়? ইস্যু করা হয়। তবে এটি ইস্যুর সময়, এই অধিকার শেয়ার ইস্যুর সময় শেয়ার হোল্ডারের নিকট থেকে মূল্য বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সংগ্রহ করা হয়। এই শেয়ার ইস্যু করার সময় বর্তমান ও পুরাতন শেয়ার মালিকদের থেকে কি টাকা অর্থের মাধ্যমে এই শেয়ার কিনতে হয় তাদেরকে। শেয়ার হোল্ডারদের সংখ্যা পরিবর্তন রেখে নতুন করে পুঁজি সংগ্রহ করা সম্ভব অধিকারযোগ্য শেয়ার ইস্যুর মধ্যে। এমসিকিউতে আসতে পারে। শেয়ার হোল্ডারদের সংখ্যা পরিবর্তিত রেখে নতুন করে পুঁজি সংগ্রহ করা সম্ভব কোন শেয়ারের মাধ্যমে? উত্তর হবে অধিকার বা রাইট শেয়ারের মাধ্যমে। শেয়ার হোল্ডারদের সংখ্যা অপরিবর্তিত রেখে নতুন করে পুঁজি সংগ্রহ করা সম্ভব। বোনাস শেয়ারের ক্ষেত্রে কিন্তু তা না। বোনাস শেয়ারের ক্ষেত্রেও শেয়ার হোল্ডাররা অপরিবর্তিত থাকলেও তাদের ক্ষেত্রে কিন্তু নতুনভাবে কি হচ্ছে না? পুঁজি সংগ্রহ হচ্ছে না। কিন্তু অধিকার বা রাইট শেয়ারের মধ্যে শেয়ার হোল্ডার অপরিবর্তিত রেখে নতুন করে পুঁজি সংগ্রহ করা সম্ভব হয়। কারণ অধিকার বা রাইট শেয়ার হোল্ডাররা কি বর্তমান ও পুরাতন শেয়ার হোল্ডার অর্থের বিনিময়ে ক্রয় করে থাকে, কিন্তু বোনাস শেয়ারের মধ্যে অর্থের বিনিময়ে ক্রয় করতে হয় না। অর্থাৎ শেয়ার হোল্ডারদের সংখ্যা অপরিবর্তিত থেকে মূলধন বৃদ্ধি করা সম্ভব বোনাস শেয়ার ও এমসিকিউতে আসতে পারে। শেয়ার হোল্ডারদের সংখ্যা অপরিবর্তিত রেখে পুঁজি সংগ্রহ করা সম্ভব। উত্তর হবে অধিকারযোগ্য শেয়ার। যদি বলে শেয়ার হোল্ডারদের সংখ্যা অপরিবর্তিত রেখে মূলধন বৃদ্ধি করা সম্ভব, তখন উত্তর হবে কি? বোনাস শেয়ার ও অধিকারযোগ্য শেয়ার ইস্যুর মাধ্যমে। অর্থাৎ তখন কিন্তু দুইটা হবে। মূলধন সংগ্রহ বৃদ্ধি করা সম্ভব বললে বোনাস শেয়ার ও অধিকারযোগ্য শেয়ার দুটাই হবে। শেয়ার হোল্ডার সংখ্যা অপরিবর্তিত রেখে মূলধন বৃদ্ধি করা সম্ভব হয় বোনাস শেয়ার এবং অধিকার বা রাইট শেয়ার দুইটার মাধ্যমে। এখন হচ্ছে কি অনির্ধারিত বা অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। যে শেয়ারের কোনো আঙ্কিক মূল্য পূর্ব হতে নির্দিষ্ট থাকে না, বছর শেষে হিসাব নিকাশের পর মোট সম্পদ হতে মোট অন্যান্য দায়ের পরিমাণ বাদ দিয়ে শেয়ার মূল্যমান নিরূপণ করা হয়, তাকে অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার বলে। যে শেয়ারের কোনো আঙ্কিক মূল্য পূর্বে নির্দিষ্ট থাকে না, বছর শেষে হিসাব নিকাশের পর মোট সম্পদ হতে মোট অন্যান্য দায়ের পরিমাণ বাদ দিয়ে শেয়ার মূল্যমান নিরূপণ করা হয়, তাকে কি বলে? অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার বলে। আমাদের দেশে এই ধরনের শেয়ার প্রচলন নেই। আমেরিকায় এই ধরনের শেয়ার প্রচলন বেশি। এমসিকিউতে আসতে পারে। আমেরিকায় কোন ধরনের শেয়ার প্রচলন বেশি? উত্তর হবে অনির্ধারিত বা অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। এটাকে ইংলিশে বলে নো ফার ভ্যালু শেয়ারও বলা হয়। এটাকে কি বলে? নো ফার ভ্যালু শেয়ারও অপশনে থাকতে পারে। প্রবর্তক বা উদ্যোক্তাগণ এই শেয়ারের মালিক হয়। প্রবর্তক বা উদ্যোক্তাগণ এই শেয়ারের কি হয়? মালিক হয়। অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ারের নির্দিষ্ট পূর্ব হতে মূল্য নির্দিষ্ট থাকে না, কোম্পানির সম্পদ হতে দায় বাদ দিয়ে এই শেয়ারের মূল্য নিরূপণ করা হয়। আমেরিকায় এই শেয়ার প্রচলিত, বাংলাদেশে প্রচলন নেই। কোম্পানির প্রবর্তক ও পরিচালকগণ এই জাতীয় শেয়ারের মালিক হয়। সবশেষে বিশেষ ধরনের শেয়ার হচ্ছে অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। এমসিকিউতে আসতে পারে। নিচের কোনটি বিশেষ ধরনের শেয়ার? অপশনে থাকতে পারে সাধারণ শেয়ার, বোনাস শেয়ার, অধিকার শেয়ার, তারপরে থাকতে পারে অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। এটা না থাকলেও ইংলিশ টার্মটা থাকতে পারে নো ফার ভ্যালু শেয়ার, এটাও থাকতে পারে। তখন উত্তর হবে কি? অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার বা নো ফার ভ্যালু শেয়ার হচ্ছে কি? বিশেষ ধরনের শেয়ার। এটা কি? বিশেষ ধরনের শেয়ার।
পরিশেষে বলা যায় এগুলো তোমরা পড়ে নিবা। এবং হচ্ছে কি ঋণপত্র। ঋণপত্র হলো ঋণের দলিল। অর্থনৈতিকভাবে সংকটপূর্ণ পাবলিক লিমিটেড কোম্পানি অর্থ সংগ্রহের অন্যতম হাতিয়ার হলো ঋণপত্র। ঋণপত্রের মাধ্যমে কোম্পানি একদিকে অর্থ সংগ্রহ করে থাকে, অন্যদিকে অর্থ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে সুদ প্রাপ্তির মাধ্যমে আয়ের বিষয় নিশ্চিত হয়। পাবলিক লিমিটেড কোম্পানির সেই অসীম মোহরযুক্ত যে দলিলে সাধারণত একটি নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ প্রদানের প্রতিশ্রুতি জনগণের নিকট ঋণ হিসেবে মূলধন সংগ্রহ করে তাকে ঋণপত্র বলে। ঋণপত্র কাকে বলে এগুলো তোমরা পড়ে নিবা। ঋণপত্রের প্রকারভেদ। যে ঋণপত্র বিলি করতে কোম্পানির কোনো প্রকারের জামিন দিতে হয় না তাদের সাধারণ বা জামিনবিহীন ঋণপত্র বলে। মানে এই কোনো একটা ঋণপত্র বিলি করতে কোম্পানির কোনো প্রকার কি দিতে হয় না, জামিন দিতে হয় না, তাকে কি বলে? সাধারণ বা জামানতবিহীন ঋণপত্র বলে। এই জাতীয় ঋণপত্রে শুধু ঋণের টাকা সুদ প্রদানের প্রতিশ্রুতি থাকে। বাজার কোম্পানির যথেষ্ট সুনাম থাকলে তার উপর ভিত্তি করে জনসাধারণ জামিন ছাড়া এরূপ ঋণপত্র ক্রয় করে থাকে। এরূপ মানে সাধারণ ঋণপত্রের মালিকগণ কোম্পানির সাধারণ পাওনাদার বলে বিবেচিত হন। এই ঋণপত্রের প্রকারভেদ হচ্ছে প্রধানত 4 প্রকার। হচ্ছে জামানতের ভিত্তিতে, একটা হচ্ছে পরিশোধের ভিত্তিতে, তালিকা ভিত্তি বা সুবিধার ভিত্তিতে, পরিবর্তন সুবিধার ভিত্তিতে। সেই টার্মগুলো আবার 2 প্রকার করে। এটা আমরা এখন জানতেছি হচ্ছে জামানত ভিত্তিতে। বন্ধকি বা জামানতপূর্ণ, এটা হচ্ছে ওইটার উল্টা, অর্থাৎ কিছু একটা জামিন দিয়ে কিন্তু ঋণপত্রকে ইস্যু করতে হয়। বন্ধকি বা জামানতবিহীন ঋণপত্র নিম্নোক্তভাবে ভাগ করা যায়। নির্দিষ্ট জামানত যুক্ত ঋণপত্র। কোম্পানি বিশেষ সম্পদের উপর জামিন রেখে যে ঋণপত্র বিলি করা হয় তাকে নির্দিষ্ট জামানত ঋণপত্র বলে। এসব ক্ষেত্রে ঋণপত্র অনুমতি ছাড়া লেনদেন করা থাকে। পরিশুদ্ধ ঋণপত্র নির্দিষ্ট সময় শেষে ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে যেসব ঋণপত্র কোম্পানি ইস্যু করেছে সেগুলোকে বলা হয় পরিশুদ্ধ ঋণপত্র। সাধারণভাবে ঋণপত্র উল্লেখিত শর্ত অনুসারে এরূপ ঋণের টাকা পরিশোধ করতে হয়। এটা হচ্ছে এর উল্টা। তালিকাভুক্তি বা হস্তান্তর সুবিধার ভিত্তিতে ঋণপত্র। নিবন্ধিত ঋণপত্র। যে ঋণপত্রের ক্রেতার নাম কোম্পানির বইতে লিপিবদ্ধ থাকে তাকে নিবন্ধিত ঋণপত্র বলে। অর্থাৎ যে ঋণপত্রের ক্রেতার নাম কোম্পানির বইতে কি থাকে লিপিবদ্ধ থাকে তাকে কি বলে? নিবন্ধিত ঋণপত্র বলে। তো এটা হচ্ছে এর উল্টায় তোমরা পড়ে নিবা। পরিবর্তন সুবিধার ভিত্তিতে ঋণপত্র। রূপান্তরযোগ্য ঋণপত্র। শর্ত অনুসারে একটি নির্দিষ্ট সময়ের পরে ঋণপত্রের মালিকগণ ইচ্ছে করলে তাদের ঋণপত্রকে শেয়ারে রূপান্তর করতে পারে। এই ধরনের শেয়ারকে কি বলে? পরিবর্তনীয় বা রূপান্তরযোগ্য ঋণপত্র বলা হয়ে থাকে। অরূপান্তরযোগ্য হচ্ছে কি? ওর উল্টাটা তোমরা এটা পড়ে নিবা। কোম্পানির সংকটের বিলোপ সাধন সম্পর্কে আমরা আগে জানিয়েছিলাম, এখন একটু বিস্তারিত সম্পর্কে জানি। বিলোপ সাধন বলতে গুটিয়ে ফেলা বা বিলুপ্ত করা বা বন্ধ করে দেওয়াকে বোঝায়। বিলোপ সাধন বলতে গুটিয়ে ফেলা, বিলুপ্ত করা বা বন্ধ করে দেওয়াকে বোঝায়। আর কোম্পানির বিলোপ সাধন বলতে কার্যক্রম বন্ধ করে দেওয়াকে বোঝায়। কোম্পানি আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তিগত অধিকার একটি স্বেচ্ছাসেবক সংগঠন আইনের মাধ্যমে সৃষ্ট বলে একে পরিসমাপ্তি আইনের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ কোম্পানি বিলুপ্ত হবে কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। 1994 সালে কোম্পানির নিয়ম মোতাবেক কার্যক্রম গুটিয়ে ফেলাকে কোম্পানি বিলোপ সাধন বলে। আইনের বিধান পালন। এটা কিন্তু কোম্পানির বিলোপ সাধন কাকে বলে বললে তোমরা এটা লিখতে পারো। 1994 সালের কোম্পানি আইনের নিয়ম মোতাবেক কোম্পানি কার্যক্রম গুটিয়ে ফেলাকে অর্থাৎ বন্ধ করে ফেলাকে কোম্পানির কি বলে? বিলোপ সাধন বলে। এটা কিন্তু কোম্পানি আইন মোতাবেক হবে। আমরা কোম্পানি বিলোপ সাধন পদ্ধতি সম্পর্কে জানবো। কোম্পানি আইনের বিধান অনুযায়ী কোনো কোম্পানি কার্যক্রম গুটিয়ে নেওয়ার পদ্ধতি কোম্পানি বিলোপ সাধন বলে। 1994 সালে কোম্পানি আইনের 234 দ্বারা কোম্পানি বিলোপ সাধন 3টি পদ্ধতিতে হয়ে থাকে। আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। কোম্পানি শেয়ার হোল্ডার পাওনাদারগণ কোম্পানি নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে যে সকল কারণে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে সেগুলো হলো, অর্থাৎ কোম্পানি বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন কী কী কারণে হতে পারে? বিশেষ্য বা শেয়ার হোল্ডারগণ কর্তৃক বিলোপ সাধনের সিদ্ধান্ত নির্দিষ্ট সময়ে বিধিবদ্ধ সভা অনুষ্ঠান বা নিকটবর্তী পেশা ব্যর্থতা, নিবন্ধকের 1 বছর সময় বেশি কার্যকর ব্যর্থতা, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত 1 বছর সময় বেশি কার্যক্রম বন্ধ থাকা, আইন মোতাবেক কোম্পানির ন্যূনতম সংখ্যক সদস্য না থাকা, কোম্পানি 5,000 টাকা বা তার চেয়ে বেশি পরিমাণ ঋণ পরিশোধে ব্যর্থতা। যদি স্বেচ্ছায়
কোম্পানি শেয়ার হোল্ডার এবং ফাওনাদার ইচ্ছে করলে নিজেরাই কোম্পানি অবসান ঘটাতে পারে। সেক্ষেত্রে শেয়ার হোল্ডার এবং ফাওনাদারও পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে আদালতের সাহায্য ছাড়াই স্বেচ্ছায় বিলোপ সাধন ঘটাতে পারে। বিশেষ সভায় শেয়ার হোল্ডার ফাওনাদারের বিলোপ সাধনের সিদ্ধান্ত গ্রহণ। কোনো বিশেষ উদ্দেশ্যের সময়ের জন্য কোম্পানি গঠিত হলে, তা মানে সম্পন্ন হয়ে গেলে, কোম্পানি ঋণগ্রস্ত হয়ে পড়লে এবং পরিশোধ অক্ষম হলে, কোম্পানি পরিচালনা লাভজনক হলে কিন্তু স্বেচ্ছায় কোম্পানি বিলোপ সাধন করতে পারে। আদালত তত্ত্বাবধানে বিলোপ সাধন। কোম্পানি স্বেচ্ছামূলক বিলোপ সাধনের ক্ষেত্রে যে কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন করতে পারে। যেসব কারণে এরূপ বিলোপ সাধন ঘটে: শেয়ার মালিক বা পাওনাদার প্রতারণার উদ্দেশ্যে বিলোপ সাধন সিদ্ধান্ত গ্রহণ, কোম্পানির সম্পদ সংগ্রহ বিক্রয় নিয়ম হলে। এই টার্মগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে, বারবার পড়বা, মনে রাখবা। এমসিকিউতে আসতে পারে, মানে এমসিকিউতে এই টার্মগুলো কোনো একটা দিয়ে বলতে পারে। যেমন কোম্পানি পরিচালনা অলাভজনক হয়ে কোম্পানি বিলোপ সাধন, এটা কী ধরনের বিলোপ সাধন? অপশনে থাকতে পারে স্বেচ্ছায় বিলোপ সাধন, আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন, আদালতের মাধ্যমে বিলোপ সাধন। উত্তর হবে কি স্বেচ্ছায় বিলোপ সাধন। এরকম এমসিকিউ থাকতে পারে। বাংলাদেশে কোম্পানি সংকটের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, এগুলো সম্পর্কে এগুলো পড়ে নিবা তোমরা। এগুলো সৃজনশীল প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে নিবা। সাম্প্রতিক ব্যবসা, শেয়ার বা স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ দেশের অর্থনৈতিক উন্নয়নের সাম্প্রতিক ব্যবসা বা ইন হাউস, এইসব তোমরা পড়ে নিবা, বাসায় রিডিং পড়ে নিবা। স্টক এক্সচেঞ্জ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেয়ার বাজার সম্পর্কে ধারণা দিয়ে থাকে। বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থান বা জায়গাকে, এলাকাকে বোঝে, কিন্তু অর্থনৈতিক বাজার বলতে স্থানকে বোঝায় না। বাজার বলতে কোনো নির্দিষ্ট পণ্যকে বোঝে, যা ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রতিযোগিতা হয়। দর কষাকষির মাধ্যমে দামে পণ্য ক্রয় বিক্রয় করা হয়, যেমন পাটের বাজার, শেয়ার বাজার। এগুলো তোমরা পড়ে নিবা। ক্ষুদ্র ঋণ, এগুলো পড়ে নিবা। বিকাশ সম্পর্কে পড়ে নিবা। আউটসোর্সিং ব্যবসা সম্পর্কে পড়ে নিবা। ডাটা এন্ট্রি ব্যবসা সম্পর্কে তোমরা এখানে পড়ে নিবা। কল সেন্টার না, এগুলো পড়ে নিবা। কুরিয়ার সার্ভিস সম্পর্কে পড়ে নিবা। কুরিয়ার সার্ভিস 1967 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিএসএল নামক একটি কুরিয়ার সার্ভিস যাত্রা শুরু করে। অর্থাৎ কুরিয়ার সার্ভিস 1967 সালে যাত্রা শুরু করে। এগুলো সম্পর্কে আরও তোমরা বিস্তারিত এখানে আছে। বাংলাদেশে উল্লেখযোগ্য দুটি কুরিয়ার সার্ভিস: সুন্দরবন কুরিয়ার সার্ভিস, কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। এগুলো সম্পর্কে তোমরা পড়ে নিবা। সফটওয়্যার উন্নয়ন, এগুলো তোমরা সিস্টেম প্রোগ্রামিং, অ্যাপ্লিকেশন, মোবাইল সার্ভিসিং সম্পর্কে তোমরা পড়ে নিবা। ফটোকপি পড়ে নিবা। জাস্ট তোমরা এগুলো রিডিং পড়লে হবে। কম্পিউটার পড়ে নিবা। মানিগ্রাম, মার্চেন্ডাইজিং। বাংলাদেশে মার্চেন্ডাইজিং ব্যবসায় ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে অনেক শিক্ষিত ব্যক্তি মার্চেন্ডাইজ পেশা হিসেবে তো আজকে হচ্ছে কি অধ্যায়টা এতটুকুই শেষ। এই অধ্যায়টা দুটো এমসিকিউ আছে, আমরা ওগুলো সম্পর্কে জানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2 জন। সর্বোচ্চ কতজন? 50 জন। আর যদি পাবলিক বলতো সর্বনিম্ন 7 জন। সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমিত। বিনিয়োগকারী দৃষ্টিকোণ হতে, এটা আমি তোমাদের বলছিলাম, বিনিয়োগকারী দৃষ্টিকোণ হতে কোন ধরনের শেয়ার সর্বোত্তম? উত্তর হবে কি সাধারণ শেয়ার। কোনো কিছুর লোক না থাকলে বিনিয়োগকারী ধরে নিতে হবে সাধারণ। যদি বলা থাকলো কম ঝুঁকি বা বিশেষ বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ হতে, তখন হতো কি অগ্রাধিকার শেয়ার। এখন ওখানে উত্তর হবে কি সাধারণ শেয়ার। স্মারকলিপি কি? স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল, যেখানে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য এগুলো লেখা থাকে। এগুলো কিন্তু আমি তোমাদের পড়াইছিলাম, তোমরা অবশ্যই এগুলো নোট করতেও বলছিলাম, তোমরা অবশ্যই নোটও করছো। কোম্পানির চিরন্তন অস্তিত্ব কি? কোম্পানির চিরস্থায়ী অস্তিত্ব হচ্ছে কি কোম্পানি আইনসৃষ্ট প্রতিষ্ঠান, অর্থাৎ কোম্পানির সদস্যদের মৃত্যু হলেও
আইনের মানে আইনের বিধিবিধান ছাড়া আইন মোতাবেক কিন্তু কোম্পানি বিলুপ সাধন হয়, অর্থাৎ শেয়ার হোল্ডারদের মৃত্যু হলেও কোম্পানিগুলো বিলুপ সাধন হয় না, কোম্পানির চিরন্তন অস্তিত্ব। এগুলো একটু সম্পর্কে এটা কোন দেখছো এখানে কোন ধরনের শেয়ার, আমরা কিন্তু শেয়ারের প্রকারভেদ সম্পর্কে পড়ছিলাম, এখানে কোন ধরনের শেয়ার সম্পর্কে জিজ্ঞেস করতেছে, কোন ধরনের শেয়ার ইস্যু করতে পারে এগুলো সম্পর্কে জিজ্ঞেস করতেছে। পরিমেল নিয়মাবলী কি, যেখানে অভ্যন্তরীণ কার্যকলাপ সম্পর্কে যে দলিলে লেখা থাকে সেটাই কি পরিমেল নিয়মাবলী। বিবরণপত্র কি, শেয়ার ইস্যুর পূর্বে জনগণের কি জানানোর জন্য যে পত্রটা জনসম্মুখে কী করা হয় বিলি করা হয় সেটাকে বিবরণপত্র বলে। বিবরণপত্রের বিকল্প হিসাবে, অর্থাৎ শেয়ারের টাকা যদি কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে যদি নেওয়া যায় তখন ওই শেয়ারের মানে বিবরণপত্রের বিকল্প হিসাবে কি বিবরণপত্রের লিও অফ প্রসপেক্টিস এটা কী করা হয় ব্যবহার করা হয়। এটা কাকে দেওয়া হয়, নিবন্ধককে দেওয়া হয়। উদ্দীপক লিখিত ব্যবসাটি কোন ধরনের সংগঠন, এগুলো অনেক এজি আছে। তো আজকে এই অধ্যায়টা এখানেই শেষ। তো আমরা এই অধ্যায়টা শেষ বলতে আমরা আবারও পুনরায় একটা সামারাইজ করবো। এই অধ্যায়টা আমরা যেগুলো পড়ছি ওগুলো সম্পর্কে সামারাইজ করি। এগুলো একটু সামারাইজ করি যে অধ্যায় পুরোটা। কোম্পানি শব্দটির উৎপত্তি হচ্ছে কি ইংল্যান্ডের ল্যাটিন শব্দ কম প্লাস পেন্স থেকে। কোম্পানি আইনের জনকে ব্রিটেনের প্রেসিডেন্ট গ্রেট স্টোন। প্রথম সনদপ্রাপ্ত কোম্পানি ব্যবসার জন্ম কত 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা পাস হয় হচ্ছে কি ব্রিটিশ পার্লামেন্ট অনুসারে। 1994 সালে কোম্পানি নিয়ে কয়টি ধারা আছে, কয়টি তফসিল আছে আর কয়টি অনুচ্ছেদ আছে এরকম প্রশ্ন আসতে পারে। আমি তোমাদের এটা সংক্ষেপে লিখিয়ে দিচ্ছি। অনুচ্ছেদ হচ্ছে কি 11টা। 1994 সালে কোম্পানি আইনে কি অনুচ্ছেদ আছে হচ্ছে কি অনুচ্ছেদ 11টা। তফসিল 12টা। আর যদি বলে ধারা হচ্ছে কি 404টি। 1994 সালে কোম্পানি আইনে অনুচ্ছেদ হচ্ছে কি 11টা, তফসিল 12টা, 404টি হচ্ছে কি 404টি হচ্ছে কি ধারা। এটা মনে রাখবো সহজে, তোমাদের একটা বলি, এটা মনে রাখবো হচ্ছে কি এটা মনে রাখবো হচ্ছে কি অথদা দিয়ে কি অথদা, এটা সংক্ষেপে মনে রাখার হচ্ছে কি ট্রিক্স একটা। অথদা ও দিয়ে হচ্ছে কি অনুচ্ছেদ আছে হচ্ছে কি 11টা, তো ও দিয়ে হচ্ছে কি তফসিল আছে হচ্ছে কি 12টা, দা দিয়ে হচ্ছে কি দ্বারা আছে কটি 404টি হচ্ছে কি দ্বারা, 404টি হচ্ছে কি দ্বারা। তো কোম্পানি আইন 1994 সালে কোম্পানি আইনে অনুচ্ছেদ 11টি, তফসিল 12টি, দ্বারা হচ্ছে কি 404টি। এটা এভাবে তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো। তো কোম্পানি সংগঠনের উদ্দেশ্য কি, উদ্দেশ্য অবশ্যই যেটা একটু ব্যবসা প্রতিষ্ঠান, তাই এটার উদ্দেশ্য কি মুনাফা অর্জন। কোম্পানির প্রধান সুবিধা কোনটি, সুবিধা হচ্ছে এটা সীমিত দায়, চিরন্তন অস্তিত্ব, এগুলো হচ্ছে কি সুবিধা। কোম্পানির প্রধান অসুবিধা হচ্ছে কি জটিল গঠন প্রণালী। কোম্পানির প্রধান বৈশিষ্ট্য কোনটি, কৃত্রিম ব্যক্তিসত্তা বা আইনগত সত্তা। কোম্পানি আইনের বিবর্তন, ওটা কোম্পানি আইনের সূচনা বিবর্তন যেটা আছে সেটা, ওটা সম্পর্কে আমরা কোম্পানি আইনের বিবর্তন হচ্ছে কি 1844 সালে প্রথম কোম্পানি আইন পাস হয়, তাই এটা হচ্ছে কি 1844। ভারত হচ্ছে কি 1913, বাংলাদেশে কত 1994। এটাই হচ্ছে কোম্পানি আইনের বিবর্তন। আর ভারতের আইনটি বাংলাদেশ গ্রহণ করেছিল হচ্ছে কি 1972 সালে।
কত সালে? এগুলো কিন্তু এটা কিন্তু বিবর্তনের মধ্যে না। ভারতের আইনটি বাংলাদেশ গ্রহণ করেছিল কত সালে? 1972 সালে। আর বাংলাদেশে কোম্পানি আইন পাস হয় কত সালে? 1994 সালে। এটা কার্যকর হয়েছে কি 1995 সালের 1 জানুয়ারি। তো কোম্পানিকে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে আখ্যায়িত করেছিলেন কে? এগুলো আমরা প্রথম পার্টে জেনেছিলাম। কোম্পানিকে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে আখ্যায়িত করেছিলেন হচ্ছে কি জন মার্শাল। কোম্পানিকে স্বেচ্ছামূলক সংগঠন হিসেবে স্বেচ্ছামূলক সংগঠন বলেছেন হচ্ছে কি বিচারপতি লিন্ডলে। আমি এটা স্ক্রিনটা লিখিয়ে দিই তোমাদের। লিন্ডে বলেছেন হচ্ছে কি স্বেচ্ছামূলক সংগঠন, আর মার্শাল বলেছেন কি হচ্ছে কি কৃত্রিম ব্যক্তিসত্তামূলক সংগঠন। কোম্পানি বলতে মূলত বোঝা হচ্ছে কি কোন কোম্পানিকে? পাবলিক লিমিটেড কোম্পানিকে কোম্পানি বলতে মূলত বোঝায়। কোম্পানি সর্বপ্রথম নিজ নামে লেনদেন করে কত সালে? এরকম একটা এমসিকিউ আসতে পারে। কোম্পানি সর্বপ্রথম নিজ নামে লেনদেন করা হচ্ছে কি 1855 সালে। কোম্পানি সর্বপ্রথম নিজ নামে কি করে লেনদেন করে? 1855 সালে কোম্পানি সর্বপ্রথম নিজ নামে কি করে লেনদেন করে থাকে। কোম্পানির স্মারকলিপিকে কি নামে অভিহিত বলা হয়? কোম্পানির গঠনতন্ত্র বলা হয়, কোম্পানির মূল দলিল, সনদ, সংবিধান, কার্যসীমার দলিল, ক্ষমতার সীমার দলিল, ব্লুপ্রিন্ট। তো MOA মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনও বলা হয় স্মারকলিপি বা ফরমিউল বন্ধকি। স্মারকলিপিতে থাকে কোম্পানির মূল বিষয়াবলী। কোম্পানির মূল বিষয়াবলী উল্লেখ থাকে কোথায়? স্মারকলিপিতে। কোম্পানির অভ্যন্তরীণ ও কার্যপত্রী দলিল বলে কি হবে? পরিমেল নিয়মাবলী বা সংবিধি, যেটা হচ্ছে কার্যক্ষমতার দলিল বলা হয় যেটাকে। আর পরিমেল নিয়মাবলীকে আরও নামে ডাকা হচ্ছে সংবিধি। AUA আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনও বলা হয়। কোম্পানির অবসায়নকালে যে পক্ষের দাবি সর্বপ্রথম পূরণ করে তা হচ্ছে কি কোম্পানির অবসায়নে অর্থাৎ কোম্পানি যখন বিলুপ্ত হবে তখন যে দাবির সর্বপ্রথম পূরণ করতে হবে তা হচ্ছে কি ঋণদাতার পরে কার? অগ্রাধিকার শেয়ারের পরে কার? বর্তমান শেয়ার পরে যদি কোনো অবশিষ্ট মূলধন থাকে তাহলে বিলম্বিত শেয়ারের মূলধনের দাবি মেটাতে হবে। দায়িত্বের বিবেচনায় কোন ব্যবসাটি সর্বোত্তম? দায়িত্বের বিবেচনায় সর্বোত্তম ব্যবসা হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানি। দায়িত্বের বিবেচনায় সর্বোত্তম ব্যবসা হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানি। আবার যদি বলে দায়িত্বের বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যবসা হচ্ছে কি এক মালিকানা ব্যবসায়। আমরা এক মালিকানা ব্যবসার মধ্যে এটা পড়ছিলাম। দায়িত্বের বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ বললে এক মালিকানা, দায়িত্বের বিবেচনায় সবচেয়ে সর্বোত্তম বললে হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানি। তো আমরা আরও কিছু এক্সট্রা ইনফরমেশন জানি। বিশ্বের সর্বপ্রথম শেয়ার বাজার কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে শেয়ার বাজার প্রতিষ্ঠিত হয়ে হচ্ছে কি 1773 সালে শেয়ার বাজার কি হয়? প্রতিষ্ঠিত হয়। তো আমাদের দেশে শেয়ার বাজার প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু সর্বপ্রথম বিদেশে। আমাদের দেশে শেয়ার বাজার প্রতিষ্ঠিত হচ্ছে কি 1954 সালে। সর্বপ্রথম শেয়ার বাজার প্রতিষ্ঠিত হয়েছে কি 1773 সালে। আমাদের বাংলাদেশে সর্বপ্রথম শেয়ার বাজার প্রতিষ্ঠিত হচ্ছে কি 1954 সালে। তো অবণ্ডিত মুনাফাকে মূলধনে রূপান্তর করা হয় কি শেয়ারের মাধ্যমে? বোনাস শেয়ার বা অধিবৃত্তি শেয়ারের মাধ্যমে অবণ্ডিত মুনাফাকে মূলধনে রূপান্তর করা হয়। শেয়ার মালিকদের অন্যতম প্রাধান্য দলিল কোনটি? শেয়ার মালিকদের অন্যতম প্রাধান্য দলিল হচ্ছে শেয়ার সনদ বা সার্টিফিকেট। বিশেষ আইন দ্বারা পরিচালিত হয় কোম্পানি। বিশেষ আইন দ্বারা পরিচালিত হয় হচ্ছে কি বিশেষ কোম্পানি। কোম্পানির ঋণদাতা হতে মালিক হওয়ার সুযোগ থাকা হচ্ছে কি পরিবর্তনযোগ্য ঋণপত্রের ক্ষেত্রে। অর্থাৎ কোম্পানির ঋণদাতা থেকে মালিক হওয়ার সুযোগ থাকা হচ্ছে কি পরিবর্তনযোগ্য ঋণপত্র হতে। কোম্পানি গঠনের কোন পর্যায়ে নামের ছাড়পত্র সংগ্রহ করা হয়? কোম্পানি গঠনের উদ্যোগ পর্যায়ে হচ্ছে কি নামের ছাড়পত্র সংগ্রহ করা হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের জন্য অতি আবশ্যক বললে সংঘ স্মারক, যেটাকে স্মারকলিপি
ও পরিমাণ নিয়মাবলী হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য অতি আবশ্যক। অবলেখক হচ্ছে কারা, যারা কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের ঝুঁকি গ্রহণ করে থাকে, তারা হচ্ছে কি অবলেখক। অবলেখকরা কি পায়? কমিশন পায়। বিনিয়োগকারী দৃষ্টিকোণ হতে বিনিয়োগকারী দৃষ্টিকোণ হতে সর্বোত্তম শেয়ার হচ্ছে কি সাধারণ শেয়ার। আচ্ছা, কোম্পানির নামে শেষে লিমিটেড শব্দটির অর্থ কি? এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। অর্থাৎ কোম্পানির নামের শেষে লিমিটেড শব্দের অর্থ হচ্ছে শেয়ার হোল্ডারদের দায়ের সীমাবদ্ধতা। কোম্পানির ব্যালেন্স শিট বলা হয় কোম্পানির আর্থিক অবস্থাকে। আরেকটা এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, কোম্পানির ওয়াইল্ডিং মানে কি? কোম্পানির ওয়েল্ডিং অফ কোম্পানির ওয়েল্ডিং অফ মানে হচ্ছে কি কোম্পানির বিলোপ সাধনকে বোঝায়। এগুলো তোমরা মনে রাখবা। কোম্পানির দৃষ্টিকোণতে সাধারণ শেয়ার সর্বোত্তম। বাংলাদেশের শেয়ার বাজারে কোন সালে সরকারি বন্ড কেনাবেচা শুরু হয়? উত্তর হবে 2005 সালে। তো আজকে হচ্ছে কি এই পর্যন্ত, এই অধ্যায়টি শেষ। আমরা 3টা পার্টে এই অধ্যায়টা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তোমরা যারা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখো নাই, তারা অবশ্যই প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখে নিবা। প্রথম পার্টে আমরা এই অধ্যায়ের বেসিক ইনফরমেশন যেগুলো আছে ওগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। আর এই অধ্যায়টা আমি যেগুলো নোট করতে বলছি, যেগুলো ইম্পর্টেন্ট বলছি, যেগুলো পরীক্ষায় আসবে বলছি, ওগুলো তোমরা অবশ্যই নোট করে নিবা। আর যেগুলো পড়তে বলছি ওগুলো বারবার পড়বা। এই অধ্যায়টা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ অনেক বেশি আসে অধ্যায় থেকে, সৃজনশীল প্রশ্ন বাকি সব অধ্যায় থেকে অধ্যায় থেকে কি আসে? বেশি আসে। তাই তোমরা এই 3টা পার্ট অবশ্যই ভালোভাবে দেখবা। এই অধ্যায়টা বাসায় পড়বা, আমি পিডিএফ দিয়ে দিব তোমাদের, ওখান থেকেও পড়বা সবাই। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।